অনেক দিন আগে এক ঋষি নিজের কুটিরে বসবাস করতেন। তিনি পুরনো ভারতীয় আয়ুর্বেদ ও যোগ বিজ্ঞানের বিশেষজ্ঞ ছিলেন। অনেক দূর দূর থেকে মানুষ তার কাছে চিকিৎসা করাতে আসত। ঋষি আয়ুর্বেদিক ও যৌগিক পদ্ধতিতে রোগের চিকিৎসা করতেন, আর বেশিরভাগ রোগকে একেবারে গোড়া থেকে সারিয়ে তুলতেন। একদিন এক ব্যক্তি সেই ঋষির কাছে যায় আর বলে, হে মুনিবর, আমি পাশের গ্রামের জমিদার। আমার কাজই এমন যে আমাকে বেশিরভাগ সময় বসে থাকতে হয়, খুব একটা শারীরিক পরিশ্রম করতে হয় না, যার ফলে আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছি আর আমার শরীরে নানা রকমের রোগ বাসা বাঁধছে। আমার বাড়িতে নানা রকমের সুস্বাদু খাবার হয়, কিন্তু আমি খেতে পারি না। এখন আমি এত মোটা হয়ে গেছি যে আমার উঠতে বসতে চলতে অসুবিধা হচ্ছে। দয়া করে আপনি আমাকে এমন কোনো উপায় বলে দেন যাতে বেশি পরিশ্রম না করেও আমি আমার শরীরকে সুস্থ রাখতে পারি আর এই নানান রোগ থেকে মুক্তি পেতে পারি। ব্যক্তিটির কথা শুনে ঋষি বলেন, আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে শরীরকে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার দুইভাবে রাখতে হবে, এক বাইরে থেকে আর দুই ভিতর থেকে। বাইরে থেকে তো আমরা শরীরকে পরিষ্কার রাখার জন্য স্নান করি, হাত মুখ ধুই, কিন্তু যেটা আমরা করি না সেটা হলো ভিতর থেকে পরিষ্কার। আর শরীরকে সুস্থ রাখতে গেলে এটা খুবই দরকার। এর জন্য সবার প্রথমে তোমাকে তোমার শরীরে থাকা বর্জ্য পদার্থকে বাইরে বের করতে হবে। তোমার শরীর থেকে যখন বর্জ্য পদার্থ বাইরে বেরিয়ে যাবে, তখন তোমার শরীর ভিতর থেকে পরিষ্কার হয়ে উঠবে আর তোমার শরীরের ওজন নিজে নিজেই কমতে শুরু করবে। সাথে সাথে তোমার ত্বক উজ্জ্বল হয়ে উঠবে, তুমি নিজেকে তরতাজা অনুভব করবে। সবার প্রথমে তুমি এটা বোঝো যে যখন আমরা কোনো খাবার খাই তখন তা প্রথমে আমাদের পেটের মধ্যে থাকা পাকস্থলীতে যায়, যেখানে খাবারকে ভাঙা হয় বা পরিপাক করা হয়। তারপর তা ক্ষুদ্রান্তে যায়, যেখানে খাবারের প্রয়োজনীয় পুষ্টিরস শরীর শোষণ করে। তারপর অবশিষ্ট ও অপ্রয়োজনীয় খাবারের অংশ বৃহদন্ত হয়ে মলরূপে বাইরে বেরিয়ে যায়। কিন্তু এখানে বোঝার বিষয় হলো, এই চক্র শেষ করতে সব রকমের খাবারের কি একই সময় লাগে? কখনোই না। ফলের সময় লাগে প্রায় 3 ঘন্টা, 1 ঘন্টা পাকস্থলীতে, 1 ঘন্টা ক্ষুদ্রান্তে, 1 ঘন্টা বৃহদন্তে। সবজির সময় লাগে 6 ঘন্টা, 2 ঘন্টা পাকস্থলীতে, 2 ঘন্টা ক্ষুদ্রান্তে, 2 ঘন্টা বৃহদন্তে। সেরকম একই অনুপাতে বিভিন্ন শস্য যেমন চাল, ডাল, গম এইসবের সময় লাগে প্রায় 18 ঘন্টা। মানে যেই খাবারে জলের মাত্রা যত কম থাকে সেই খাবারের তত বেশি সময় লাগে। জমিদার তখন বলে, হে মুনিবর, যেরকম আপনি বললেন যে খাবারের পরিপাক হতে প্রায় 18 ঘন্টা সময় লাগে, কিন্তু আমি তো দিনে 4-5 বার খাবার খাই। তখন ঋষি বলেন, এটাই তো তুমি ভুল করো। প্রথমবারের খাবার ভালোভাবে হজমই হলো না, তার উপর তুমি আরও খাবার খেয়ে ফেলো, যার ফলে প্রথমবারের খাবারের কিছু অবশিষ্ট অংশ তোমার পেটের ভিতরেই রয়ে যায়, আর পেটের ভিতরে ব্যাকটেরিয়া ফাঙ্গাস তৈরি করে। আমাদের পেটের ভিতরে যেসব ব্যাকটেরিয়া ও জীবাণু তৈরি হয় তা তৈরি হয় এই অর্ধ পরিপাক হওয়া খাবার থেকে, যা আমাদের অন্তে জমে থাকে। এমন নয় যে কালকের খাবারই আমাদের অন্তে জমে থাকে, বরং বেশ কিছুদিন আগে খাওয়া খাবারও আমাদের পেটে জমে রয়ে যায়। তাই আমাদের তখনই খাবার খাওয়া উচিত যখন আমাদের খিদে পাবে। খিদে পাওয়া মানে আমাদের পেটে আর কোনো খাবার অবশিষ্ট নেই, সব পরিপাক হয়ে গেছে। তাই এটাই খাবার খাওয়ার সঠিক সময়। যেসব খাবার সরাসরি প্রকৃতি থেকে আসে না, বিশেষ করে সেই সব খাবারকে পরিপাক করতে আমাদের শরীরের বেশি সময় লাগে, আর এই সব খাবারই বেশিরভাগ সময় আমাদের পেটের মধ্যে জমে রয়ে যায় আর একটি স্তর তৈরি করে ফেলে। আমরা যে খাবার খাই তা পাকস্থলীতে পরিপাক হওয়ার পর আমাদের অন্ত তার পুষ্টিরসকে শোষণ করে নেয় আর তা রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে দেয়। কিন্তু যদি আমাদের অন্তের দেওয়ালে সেই অবশিষ্ট খাবারের সাথে বর্জ্য পদার্থ বা নোংরা জমে থাকে, তাহলে অন্তের মাধ্যমে পুষ্টিরসের সাথে সেই নোংরাও শোষণ হয়ে যায় আর তা রক্তের মাধ্যমে আমাদের সারা শরীরে ছড়িয়ে যায় এবং তা শরীরের বিভিন্ন কাজে বাধার সৃষ্টি করে। আর এই বাধাকেই আমরা আলাদা আলাদা রোগের নাম দিয়ে থাকি। যখন এই নোংরা বা বর্জ্য পদার্থ আমাদের ত্বকে জমা হয় তখন আমরা তাকে চর্মরোগ বলে থাকি, যার ফলে আমাদের মুখে ব্রণ ফুসকুড়ি হয়ে থাকে। যখন এই নোংরা শক্ত পিণ্ডের মতো আমাদের কিডনিতে জমা হয় তখন আমরা তাকে পাথর বলে থাকি। ঠিক সেরকমই যখন এই নোংরা আমাদের অন্তে জমা হয় তখন আমরা তাকে কোষ্ঠকাঠিন্য বলে থাকি। যখন এই নোংরা আমাদের শ্বাসনালীতে জমা হয় তখন আমরা তাকে অ্যাজমা বা হাঁপানি রোগ বলে থাকি। দেখতে গেলে এই নোংরাই আমাদের বেশিরভাগ রোগের কারণ। তাই যদি আমরা এই নোংরাকে আমাদের শরীর থেকে বের করতে পারি তাহলে আমরা অনেক রোগ থেকে মুক্তি পেতে পারি। মনে রাখবে, যে শরীর ভিতর থেকে পরিষ্কার থাকে
তাতে কোনো রোগজ্বালা হওয়ার সম্ভাবনাও কম থাকে। তারপর ঋষি তার শরীরের দিকে ইশারা করে বলেন, আমাদের এই শরীর প্রকৃতির দেয়া সবথেকে মূল্যবান উপহার। কিছু সময় পর আমরা এই শরীর মা প্রকৃতিকে পুনরায় ফিরিয়ে দেব। তাই আমাদের এটা কর্তব্য যে এই শরীর যতক্ষণ আমাদের দখলে আছে ততক্ষণ তাকে সুস্থ ও পরিষ্কার রাখা। আর প্রকৃতি আমাদের যেমন শরীর উপহার দিয়েছিল ঠিক তেমনই পরিষ্কার আর সুস্থ শরীর তাকে ফিরিয়ে দেওয়া। তারপর ঋষি বলেন, হাজার হাজার বছর আগে মানুষ সেটাই খেত যেটা সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যেত। তাই আমাদের পাচনতন্ত্র সেরকমই গড়ে উঠেছে। আমাদের শরীরের জন্য সবচেয়ে উত্তম খাবার হলো সরাসরি প্রকৃতি থেকে পাওয়া খাবার। কিন্তু স্বাদের চক্করে আজ আমরা আমাদের খাবারে নানা রকম দ্রব্য মেশাতে শুরু করে দিয়েছি। তাই আমাদের প্রথম কাজ হলো শরীরের ভিতরের এই নোংরাকে বাইরে বের করা আর তারপর সঠিক খাবার খাওয়া। জমিদার বলে, কিন্তু ঋষিমশাই, শরীরের ভিতরের এই নোংরাকে কি করে বাইরে বের করব? ঋষি বলেন, এর জন্য সবার প্রথমে তোমাকে যা করতে হবে তা হলো প্রতিদিন 16 ঘন্টা উপবাস। তারপর ঋষি জমিদারের মুখের দিকে তাকিয়ে বলেন, 16 ঘন্টা উপবাসের নাম শুনে ভয় পেও না, এটা তুমি খুব সহজেই করে উঠতে পারবে। দেখো, যেই শক্তি আমাদের শরীরের নোংরাকে ভিতর থেকে পরিষ্কার করবে এবং আমাদের রোগকে সারিয়ে তুলবে, সেই শক্তি আমাদের ভিতরেই রয়েছে। সেই শক্তি বাইরের কোনো ওষুধে নেই। যখন আমরা উপবাস করি তখন আমরা সেই শক্তিকে সময় দিই যাতে সে শরীরের সমস্যাকে সারিয়ে তুলতে পারে। ভাবো, যখন আমাদের কোনো হাড় ভেঙে যায় তখন আমরা বাইরে থেকে সেই জায়গাটাকে বেঁধে দিই যাতে সেই জায়গার হাড় স্থির থাকে, যাতে সেই হাড় সরে না যায়। তার কিছু সময় পর সেই হাড় নিজে নিজেই জোড়া লেগে যায়। এই ভাঙা হাড়কে কে জোড়া লাগালো? ভাবো না যে কোনো ওষুধের মাধ্যমে জোড়া লাগলো। হাড়কে জোড়া লাগালো আমাদের ভিতরের প্রাণশক্তি। এই প্রাণশক্তি খুবই শক্তিশালী। এই প্রাণশক্তি যেমন ভাঙা হাড়কে জোড়া লাগাতে পারে, ঠিক তেমনই আমাদের শরীরের বিভিন্ন রোগকে সারিয়েও তুলতে পারে। সবার প্রথমে তুমি আমাদের প্রাণশক্তির কার্যপদ্ধতিকে বোঝো। আমাদের প্রাণশক্তি একই সময়ে কেবল একটি কাজকেই ভালোভাবে করতে পারে, হলে খাবারকে হজম করা, আর না হলে শরীরের ভিতরের সমস্যাকে সারিয়ে তোলা বা চিকিৎসার কাজ করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সবসময় কিছু না কিছু খেতে থাকে। তাই আমাদের প্রাণশক্তি অন্য কোনো কাজ করার সময়ই পায় না। তার শুধু খাবারকে পরিপাক করতেই সময় চলে যায়। আমরা যখন খাবার খাই তখন আমাদের প্রাণশক্তি সেই খাবারকে ঠিক করে পরিপাক করার সময়ই পায় না। তার উপর আমরা আবার খাবার খেয়ে ফেলি। সেই খাবার হজম হতে না হতেই আমরা আবার কিছু খেয়ে ফেলি। এইভাবে আমাদের প্রাণশক্তি 24 ঘন্টা শুধু খাবারকে পরিপাক করতেই ব্যস্ত থাকে, যার ফলে আমাদের প্রাণশক্তি শরীরের ভিতরে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজকে করার সময়ই পায় না, যেমন শরীরের রোগকে সারিয়ে তোলা বা শরীরের নোংরাকে বাইরে বের করা। তাই আমরা যদি চাই যে আমাদের প্রাণশক্তি শরীরের আরও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করুক, তাহলে প্রতিদিন তাকে কিছুটা সময় ফাঁকা দিতে হবে। খাবার পরিপাক করার কাজ থেকে কিছু সময় তাকে বিরত রাখতে হবে। আর এটা আমরা করতে পারবো 16 ঘন্টা উপবাস থেকে। যদি তুমি রাত 8টার সময় রাতের খাবার খাও, তাহলে চেষ্টা করো পরের দিন 12টা পর্যন্ত ভারী খাবার না খাওয়ার। যদি তোমার মনে হয় তুমি 12টা পর্যন্ত উপবাস থাকতে পারবে না, তাহলে চেষ্টা করো ফলের রস বা কোনো হালকা খাবার খাওয়ার। যদি তোমার কাজের রুটিনের জন্য এমন হয় যে 12টার আগে তোমাকে খাবার খেতেই হবে আর কোনো রাস্তা নেই, তাহলে রাতের খাবার আরও আগে খাও। যেমন 6টার সময় যদি তুমি রাতের খাবার খেয়ে নাও, তাহলে পরের দিন সকাল 10টায় আবার খেতে পারবে। অনেকের মনে হবে এটা আবার সম্ভব নাকি? তাহলে তোমাদের বলে রাখি, আমাদের পূর্বপুরুষেরা তাদের রাতের খাবার সূর্যাস্তের আগেই খেয়ে নিত। তারা কি বেঁচে থাকতো না? না, তারা সুস্থ থাকতো না, বরং তারা বেশি সুস্থ থাকতো, আর তাদের আয়ু আমাদের থেকে অনেক বেশি ছিল। তারা এটা এই জন্য করত কারণ তারা জানতো যে খাবার পরিপাক করার পর কিছু সময় আমাদের প্রাণশক্তিকে দেওয়া দরকার, যাতে তা আমাদের শরীরের ভিতরের সমস্যা ও রোগকে সারিয়ে তুলতে পারে। মনে করো তুমি রাতের খাবার সন্ধে 6টার সময় খেয়ে নিলে। যদি তোমার খাবার হালকা হয় তাহলে তা অনায়াসে রাত্রি 2টো পর্যন্ত পরিপাক হয়ে যাবে। তারপর রাত্রি 2টো থেকে সকাল 10টা পর্যন্ত এই 8 ঘন্টা আমাদের প্রাণশক্তি ফাঁকা পাবে। যদি 30 দিন এই নিয়ম মেনে চলো, তাহলে এই সময়টা হয়ে যাবে 240 ঘন্টা, আর 1 বছরে এই সময়টা হয়ে উঠবে 2880 ঘন্টা। মানে 1 বছরে আমাদের প্রাণশক্তি 2880 ঘন্টা পেয়ে যাবে আমাদের শরীরের ভিতরের সমস্যা ও রোগকে ঠিক করার জন্য।
এই সময় আমাদের প্রাণশক্তি শরীরের মধ্যে জমা নোংরাকে বাইরে বের করতে পারবে, রক্তকে পরিষ্কার করতে পারবে, এছাড়া যে কোনো রোগের বিরুদ্ধে লড়াই করতে পারবে। কিন্তু আজকালকার মানুষের মনে হবে যে উপবাস করলে সে দুর্বল হয়ে পড়বে, কিন্তু এমনটা নয়। আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষেরা এই নিয়ম পালন করত, আর তাদের শরীর বেশি সুস্থ থাকত। একটা কথা মনে রাখবে, আজকাল মানুষের বেশিরভাগ রোগ না খাওয়ার জন্য নয়, বরং বেশি খাওয়ার জন্য হয়ে থাকে। আমাদের কিছু বুদ্ধিমান পূর্বপুরুষ এটা জানতো যে আজকের মানুষকে উপবাস করতে বললে তারা করবে না, তাই তারা উপবাসকে ধর্ম ও রীতি রেওয়াজের সাথে যুক্ত করে দিয়েছিল, যাতে মানুষ সময়ে সময়ে উপবাস করে। উপবাস করার সময় আমাদের প্রাণশক্তি শরীরের কোনায় কোনায় পৌঁছে শরীরের মধ্যে জমে থাকা নোংরাকে মল, মূত্র ও ঘামের মাধ্যমে বাইরে বের করে দেয়। তারপর ঋষিমশাই জমিদারকে বলে, একটা কথা মনে রাখবে, রাতের খাবার যতটা পারবে হালকা ও কম মাত্রায় খাওয়ার চেষ্টা করবে। এছাড়া প্রথমেই তুমি 16 ঘন্টা উপবাস থাকার চেষ্টা করো না, কারণ তোমার শরীর এতে অভ্যস্ত নয়। তাই 8 ঘন্টা থেকে শুরু করবে, তারপর 10 ঘন্টা, তারপর 12 ঘন্টা, এইভাবে আস্তে আস্তে উপবাসের সময় 16 ঘন্টা পর্যন্ত নিয়ে যাবে। এতে করে হঠাৎ তোমার শরীরে চাপও সৃষ্টি হবে না, আর তোমার শরীর এতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠবে। তারপর ঋষি বলেন, দ্বিতীয় পদ্ধতি যার দ্বারা তুমি শরীরকে ভিতর থেকে পরিষ্কার করতে পারবে তা হলো মালিশ। সপ্তাহে 2-3 বার তেল দিয়ে শরীরে মালিশ করলে শরীরের রক্তপ্রবাহ দ্রুত হয়, আর এই দ্রুত রক্তপ্রবাহ শিরায় থাকা নোংরাকে ঠেলে মলমূত্রের মাধ্যমে বাইরে বের করে দেয়। তারপর ঋষি বলেন, তৃতীয় পদ্ধতি যার মাধ্যমে শরীরের ভিতরে থাকা নোংরাকে বাইরে বের করা যায় তা হলো পরিশ্রম ও শরীরচর্চা। যখন আমরা পরিশ্রম করব, শরীরচর্চা করব, তখন শরীরের মধ্যে থাকা নোংরা ও চর্বি ঘামের মাধ্যমে শরীরের বাইরে বেরিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের শরীরচর্চা করা দরকার। তারপর ঋষি বলেন, শরীরকে সুস্থ রাখতে হলে শরীরকে যেমন পরিষ্কার করতে হয়, ঠিক তেমনি শরীরকে সঠিক খাবারও দিতে হয়। তাই আমি তোমাকে খাবারের 3টি নিয়ম বলে দিচ্ছি, যেগুলি তোমাকে মেনে চলতে হবে। প্রথম নিয়ম, নিজের খাবারে কমপক্ষে 40 থেকে 50% কাঁচা বা জীবিত খাবার যুক্ত করো। সেটা ফলমূল হোক কিংবা শাকসবজি, উদাহরণের জন্য স্যালাড, কাঁচা ছোলা, মটর ইত্যাদি। মোট কথা, খাবার যেন রান্না করা না হয়। বেশিরভাগ মানুষ মৃত খাবার খায় আর সুস্থ থাকার কল্পনা করে। মৃত খাবারে সেই পরিমাণে পোষক তত্ত্ব থাকে না যা জীবিত ও কাঁচা খাবারে থাকে। যখন আমরা রান্না করি তখন খাবারে থাকা পোষক তত্ত্বের অনেকটা অংশ নষ্ট হয়ে যায়, কিন্তু কাঁচা খাবারে সেই পোষক তত্ত্ব বেশি পরিমাণে পাওয়া যায়। তাই জীবিত বা কাঁচা খাবার খাবে। দ্বিতীয় নিয়ম, বেশি পরিমাণে সবুজ শাকসবজি খাও, যা সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায়। এক কথায় বললে, সবুজের সাথে যুক্ত থাকো। আমিষ জাতীয় খাবার খেলেও তা খুব কম মাত্রায় খাও, আর বেশিরভাগ নিরামিষ খাবার খাও। সপ্তাহে কমপক্ষে 3-4 দিন নিরামিষ খাবার খেলে তা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এই জন্যই আমাদের ধর্ম ও রীতিরেওয়াজে নিরামিষ পালন করা হয়। তৃতীয় নিয়ম, বাসি খাবার খাবে না। শ্রীমদ্ ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, রান্না করা খাবার 1 প্রহর মানে 3 ঘন্টার মধ্যে আমাদের খেয়ে নেওয়া উচিত, না হলে খাবারের গুণাগুণ নষ্ট হতে শুরু করে। আমাদের পূর্বপুরুষেরা এই নিয়ম মেনে চলত। তারা গরম গরম খাবার খেত, কিন্তু এখন মানুষ রান্না করে খাবারকে ফ্রিজে রেখে দেয়। এইভাবে খাবারকে নষ্ট করার হাত থেকে বাঁচানো গেলেও খাবারের গুণাগুণকে ধরে রাখা যায় না। তাই টাটকা খাবার খাও। সকালের খাবার রাতে আর রাতের খাবার সকালে খাওয়া মানে কয়েকশো রোগকে নিমন্ত্রণ করা। তারপর ঋষি বলেন, এই নিয়মগুলি পালন করলে তুমি সুস্থও থাকবে আর তোমার শরীরের রোগজ্বালাও কম হবে। এরপর এই জ্ঞানের জন্য জমিদার ঋষিকে ধন্যবাদ জানায় আর ঋষিকে প্রণাম করে সেখান থেকে ফিরে আসে। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।